আমাদের আজকের গল্প মুক্তি, কলমে সমীর চক্রবর্তী। রুদ্র বাথরুম থেকে বেরিয়েই ঝিনুককে দেখতে পেল বারান্দায় ভেজা শাড়ি মেলছে। সামনের দিকে ঝুঁকে থাকার জন্য পেছন থেকে তাকে অনেক বেশি আকর্ষণীয় লাগছে। গতকাল রাতে ঝিনুক যখন রুদ্রদের বাড়ি আসে তখন ওকে দেখে রুদ্র চোখ ফেরাতে পারেনি। অনেক দিন পরে দেখল ওকে। মিলির তুলনায় ঝিনুককে অনেক বেশি সুন্দরী বলে মনে হয় রুদ্রর। যেমন রূপে তেমনই শারীরিক গঠনে। ম্যাক্সি পরে আছে এখন, মিলির ম্যাক্সি ওটা। এটাই একটা সুযোগ। সে একবার ডান দিকে সিঁড়ির দিকে তাকালো, যেটা ওপরে 3 তলায় চলে গেছে। মিলি এখন 3 তলার ঠাকুর ঘরে পূজায় ব্যস্ত। আর চোখে দেওয়াল ঘড়িতে সময়টাও দেখে নিল। মিলির এখন পুজো সেরে নামতে দেরি আছে। প্রায় 1 ঘন্টা লাগে তার পুজো করতে। খুব নিষ্ঠা সহকারে পুজো করে। এ সময় কেউ তাকে বিরক্ত করে, এটা সে একেবারেই পছন্দ করে না। রুদ্র এটা জানে, তাই এ সময় শত প্রয়োজনেও সেও মিলিকে ডাকে না। বাড়ির কাজের মাসি ভোরে আসে। রুদ্র ঘুম থেকে ওঠার আগেই সে কাজ সেরে চলেও যায়। রুদ্র অফিস যায় 9:30টায়, মিলি বের হয় 10টায়। একেবারে রুটিন আর সময় মেপে সব কিছু চলে মিলির সংসারে। স্নান করতে যাবার আগে রুদ্রকে বিছানা থেকে তুলে চা বিস্কুট খেতে দিয়ে সে স্নান করতে ঢোকে। নিজে সে কিছুই খায় না পুজো না করা পর্যন্ত। স্নান করে বেরিয়ে রুদ্রকে বাথরুমে ঢুকিয়ে সে ওপরে ঠাকুরের ঘরে যায়। রুদ্র পা টিপে টিপে বারান্দার দিকে এগোতে থাকে। ঝিনুক এখন সোজা হয়ে ব্লাউজ ইত্যাদি ছোট জিনিসগুলো বারান্দার দড়িতে মেলছে। মাথার চুলকে গামছা দিয়ে জড়িয়ে রেখেছে। সে খেয়াল করেনি রুদ্র তার দিকে এগিয়ে আসছে। রুদ্রদের বাড়ির এটা পেছন দিক। এই পেছন দিকটায় বাড়ি ঘরদোর নেই, তাই কেউ কিছু দেখারও কোনো সুযোগ নেই। সে আচমকা পেছন থেকে 2 হাতে ঝিনুককে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আজ কি হলো আমার মিল্কি সোনার? এ নামেই রুদ্র মিলিকে আদর করে ডাকে। এখনও ঠাকুর ঘরে গেলে না? সে এটাই বোঝাতে চাইছিল যেন ঝিনুকের মনে হয় যে তার জামাইবাবু মানে রুদ্রদা তাকে তার দিদি মিলি ভেবে ভুল করেছে। ঝিনুকের মনে কোনো রকম সন্দেহের উদ্রেক হোক সেটা সে চায় না। আচমকা রুদ্র স্পর্শে ঝিনুকও এক মুহূর্তের জন্য কেমন হয়ে গেল। রুদ্রর গরম নিঃশ্বাস এসে তার ঘাড়ে আর কানে লাগলো, সঙ্গে ভেজা ঠোঁটে স্পর্শ কাঁধের ওপর। পর মুহূর্তেই সে ছড়ানোর চেষ্টা করে বলল, রুদ্রদা, আমি দিদি নই, ঝিনুক। ছাড়ো, দিদি দেখে ফেললে বাজে ভাববে। রুদ্র সঙ্গে সঙ্গে ওকে ছেড়ে সরি বলতে বলতে সেখান থেকে পালিয়ে নিজের ঘরে ঢুকে গেল। সে সফল। ঝিনুক কিছুই বুঝতে পারেনি। মিলি পুজো সেরে এসে জলদি ব্রেকফাস্ট তৈরি করে নিয়ে ঝিনুক আর রুদ্রকে ডেকে নিল। ঝিনুককে দেখে মিলির খুব ভালো লাগলো। একটা হালকা রঙের তাঁতের শাড়ি পরেছে। একসাথে 3 জনে ব্রেকফাস্ট করতে থাকে। ঝিনুক চুপচাপ ব্রেকফাস্ট করতে করতে আর চোখে রুদ্রকে 1-2 বার দেখে নেয়। একবার রুদ্রর চোখে চোখ পড়ে গেল তার। হালকা হাসি ছড়িয়ে দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিল। রুদ্র খবরের কাগজের পাতা উল্টাতে উল্টাতে খেতে থাকে। দুজনেই এত চুপচাপ থাকায় মিলির একটু অদ্ভুত লাগে। তারপর রুদ্রকে বলে, কি তোমার শালির সাথে কথা বলবে না? ও একেবারে চুপচাপ হয়ে রয়েছে, দেখছো না? কাল গাড়ির গন্ডগোলের জন্য ঝিনুকের আসতে অনেক রাত হয়ে যায়, তাই তেমনভাবে রুদ্রর সাথে কথা হয়নি। রাতে বোধ হয় ঘুমটাও ঠিকমতো হয়নি, সেজন্য হয়তো কথা বলতে ইচ্ছে করছে না। আজ এখনও দুজনে একেবারে বোবা। মিলি মনে মনে ভাবতে লাগলো, কি হলো রে বাবা, ঝিনুকের আশাটা কি রুদ্র মেনে নিতে পারছে না? তারপর বলল, শোনো, তুমি ওকে ওর সেন্টারে পৌঁছে তারপর অফিসে যাবে। ও কিন্তু কলকাতার রাস্তাঘাট ভালো চেনে না, পারলে ওকে নিয়েও আসবে। আর যদি তোমার ওই ছাইপাস অফিসের কাজের জন্য সময় না পাও, তবে ওকে বুঝিয়ে দিয়ে আসবে কোথা থেকে কিভাবে আসবে। ঝিনুক কিছু বলতে যাচ্ছিল, তার আগেই মিলি ওকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোর মোবাইলটা ঠিক মতো রাখিস, যাতে দরকারে যোগাযোগ করতে পারি। তোরও প্রয়োজন পড়লে ফোন করবি তোর রুদ্রদাকে বা আমাকে। ওরা বেরিয়ে পড়ল। মিলি দরজা অবধি এগিয়ে দিয়ে এলো।
রুদ্র ছেড়ে দিয়ে চলে যাবার পরও ঝিনুক বেশ কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে রইল। রুদ্রদা টাওয়াল পড়েছিল, একেবারে খালি গা, ভেজা শরীর। কি সুন্দর একটা মিষ্টি গন্ধ তার নাকে ঢুকেছে, সেটা এখনো যায়নি। ঝিনুকও স্নান করেই বেরিয়েছিল। আজ তার একটা ইন্টারভিউ আছে উত্তর কলকাতার একটি প্রাইভেট স্কুলে, তাই সে দিদির বাড়িতে এসেছে। মিলি হলো তার মাস্তুতো দিদি। মিলির বিয়ের পর বার কয়েক সে তাদের বাসায় এসেছিল, তখন তার বিয়ে হয়নি। এর আগে মিলি আর রুদ্রদা তাকে তাদের বাড়ি থাকতেও বলেছিল, কিন্তু খামোকা সে থাকবে কেন? তাছাড়া সে একা কখনোই আসেনি। এবার সে দরকারে এসেছে, আর একা এসেছে। কয়েকদিন থাকবে। যদি চাকরিটা হয়ে যায় তবে প্রথম কিছুদিন দিদির বাড়িতে থেকেই করবে, পরে কোনো হোস্টেলে থাকার ব্যবস্থা করে নেবে। অবশ্য দিদি রুদ্রদা যদি রাজি হয়। রুদ্রদার কথা মনে হতেই শরীরটা তার কেমন যেন করে উঠল। কি সুঠাম চেহারা রুদ্রদার, বেচারা এখন খুব হাসি পাচ্ছে তার। সকাল সকাল বেজায় বোকা বনেছে। বোকা বনারই তো কথা, সে দিদির ম্যাক্সি পরে থাকবে, তার রুদ্রদাই বা জানবে কিভাবে। এটা নিয়ে বেশ মজা করা যাবে, রুদ্রদার পেছনে লাগাও যাবে। অবশ্য দিদির সামনে কিছু করা যাবে না, ও আবার কি ভেবে নেবে কে জানে। ঝিনুক তার ঘরে ঢুকে তৈরি হতে লাগলো। আজ রুদ্রদার সঙ্গে থাকলে ভালো হয়। কলকাতার রাস্তা, বিশেষত উত্তর কলকাতার রাস্তা সে প্রায় কিছুই চেনে না। তাছাড়া একা একা রাস্তাঘাটে চলতেও তার ভালো লাগে না। ঝিনুক তৈরি হলো খুব তাড়াতাড়ি। ইন্টারভিউ আছে যে তার, চাকরিটা তাকে পেতেই হবে। আয়নায় নিজেকে দেখে খুশি হলো। সে খুব একটা খারাপ দেখতে নয়। তবুও অমিত কেন তার সাথে এই ব্যবহার করলো? মোটামুটি 3 বছর সংসার করেছিল, তারপর কী যে হলো। ঝিনুক শুনেছে সে আরেকটা সংসার পেতেছে। ঝিনুক ওকে ডিভোর্স দেয়নি। অনেকবার চেষ্টা করে শেষে অমিত মামলা ঠুকেছে। দেখতে দেখতে বছর ঘুরতে চলল, দুজনে দেখা সাক্ষাৎ নেই। অমিতের কেনা ফ্ল্যাটেই সে এখনও আছে। ফ্ল্যাটটা দুজনের নামেই কেনা, তাই অমিত তাকে সহজেই ফ্ল্যাট থেকে তাড়াতে পারবে না। ওই দিদি ডাকছে। ঝিনুক তাড়াতাড়ি ব্রেকফাস্ট টেবিলে চলে এলো। ট্যাক্সিতে বসে রুদ্র অনেক স্বাভাবিক হয়ে গেল। ঝিনুক মিটিমিটি হাসছিল। বেশ লাগছে এখন ঝিনুককে। খুব একটা সাজেনি, তা সত্ত্বেও অসাধারণ লাগছিল তাকে। রুদ্রই প্রথম কথা শুরু করলো, সরি। একটু থেমে রুদ্র বলা শুরু করলো, কি বাজে একটা ব্যাপার হয়ে গেল না? যেন সকালের ঘটনাটা সত্যি অনিচ্ছাকৃতভাবে ঘটেছিল। এটাই সে ঝিনুককে বোঝাতে চাইছিল। ঝিনুক এবার বেশ জোরেই হেসে উঠল। তারপর বলল, বাব্বা, তুমি যেভাবে দৌড়ে পালালে মনে হলো বাঘ দেখেছ। তোমার এ নিয়ে এত ভাবার তো কিছু নেই। তুমি তো আর ইচ্ছে করেই কিছু করনি, ভুল হয়েছে। রুদ্র এবার কিছুটা সাহস পেল। যাক, ঝিনুক যে তার মতলবটা বোঝেনি এটাই বড় ব্যাপার। সে ঝিনুকের একটা হাত নিজের 2 হাতের মধ্যে নিয়ে বলল, তাহলে তুই সত্যি বলছিস, কিছু মনে করিসনি? ঝিনুক তার হাতটা ছাড়ানোর কোনো চেষ্টাই করলো না। বলল, সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। এবার হলো তো? তারপর বলল, রুদ্রদা, বিকেলে তুমি আমাকে নিতে আসবে তো? নিশ্চয়ই, আমি তোর ছুটির আগে চলে আসব। রুদ্র আগে থেকে ঠিক করে নিয়েছিল যে সে তার এই মিষ্টি দেখতে শালিটিকে নিতে আসবে। স্বামী পরিত্যক্ত হবার পরও ঝিনুক বেশ কবার রুদ্রদের বাড়ি এসেছে, কিন্তু থাকেনি। ওদিকে বাড়ি একা একা রেখে আসতে সে ভয় পেত। যদি অমিত কোনো ফন্দি ফিকির করে বাড়ি দখল নিয়ে নেয়, তবে আর ভয় নেই তার, কারণ কেস এখন কোর্টে। তাই ওই সাহসটা অমিত দেখাবে না। বিয়ের পর ঝিনুকের রূপটা যেন অনেক বেশি খুলেছে, আগের চেয়ে সামান্য মোটা হয়েছে। তার লোভী চোখ গতকাল রাতে ঝিনুককে দেখেই চমকিয়ে উঠেছিল। আজ সুযোগটা পেয়েও গেছিল। এবার বুদ্ধি করে ওর সাথে ঘনিষ্ঠতা এমনভাবে বাড়াতে হবে যাতে তার উদ্দেশ্য সফল হয়। মিলিকে বুঝতে দিলে হবে না। ঝিনুক কি তার দিদির সাথে বেইমানিটা করতে রাজি হবে? কে জানে, চেষ্টা করে দেখাই যাক না। ঝিনুকের হাতটা সে এবার ছেড়ে দিল। পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি চলে এসেছে। ঝিনুককে নামিয়ে সে অফিস মুখো হলো। বিকেলে ঝিনুককে নিয়ে রুদ্র প্রথমে একটা কফি শপে ঢুকে কফি আর অল্প কিছু স্ন্যাক্স খেয়ে নিল। এদিকে ভারী বৃষ্টি নামল।
কলকাতার রাস্তায় বৃষ্টির সময়টা যানজটটা বেড়েই যায়, গাড়ির গতি কমে আসে। বাড়ির কাছে যখন পৌঁছালো তখন দেখলো রাস্তা পুরো জলে ডুবে রয়েছে। ট্যাক্সি বাড়ি পর্যন্ত যেতে চাইল না, ফলে বেশ খানিকটা পথ প্রায় হাঁটু জল ডিঙিয়ে যেতে হবে। ঝিনুক ভয় পাচ্ছিল অত জলের মধ্যে দিয়ে হাঁটতে হবে বলে। রুদ্র ঝিনুকের হাতটা শক্ত করে ধরে এগোতে লাগলো। সকালে ট্যাক্সিতে রুদ্রদা যখন তার একটি হাতকে নিজের দু হাতের মধ্যেই নিয়ে বসেছিল, তখন তার একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল, যা আগে কখনো হয়নি। রুদ্রর শরীরের দামি পারফিউম তাকে কেমন মাতাল করে তুলেছিল। এখন সেরকম কোনো অনুভূতি না হলেও তার বেশ ভালো লাগছিল। সঙ্গে ছাতা না থাকায় দুজনেই ভিজতে ভিজতে এগোতে লাগলো। সুতির শাড়ি তার শরীরে লেপ্টে গেছে। রুদ্র যে তাকে আর চোখে মাঝে মাঝে দেখছে সেটা সে লক্ষ্য করল। একটু লজ্জায় কুঁকড়েও গেল সে। বাড়ি পৌঁছানোর পর মিলি দুজনের অবস্থা দেখে গিজার চালিয়ে দিল, স্নান করে নিতে বলল। ঝিনুকের পরীক্ষা ভালোই হয়েছে, সে আশা করছে এটা হয়ে যাবে। সপ্তাহ খানিকের মধ্যেই রেজাল্ট বের হবে, সেই কদিন দিদির কাছেই থাকবে। খাওয়া দাওয়া সেরে আজ আর রুদ্র তার পড়ার ঘরে বসল না। সাধারণত রাতে খাওয়ার ঘণ্টাখানেক পর শেষ হয়ে এই সময় সে দরকারি কিছু কাজ থাকলে করে, মোবাইল ঘাটে, টিভি দেখে, পরের দিনের অফিসের কাজ নিয়ে ভাবে। মিলি কিন্তু খেয়েই শুয়ে পড়ে, সে এতটুকু সময় বসে থাকতে রাজি নয়। আজ মিলি বাইরের ঘরে বসে ঝিনুকের সাথে গল্প করছে। মাস্তুতো দু বোনের বয়সের ফারাক 5 বছরের হলেও তাদের সম্পর্কটা বন্ধুর মতো। ঝিনুকের মা তার ছোটবেলাতেই মারা যান, বাবার হাতেই সে মানুষ। এই মিলি শুধু তার দিদিই নয়, তার একাধারে অভিভাবক, আবার ভালো বন্ধুও। বাবাকে সে তার ডিভোর্স বা সাংসারিক ঝামেলা নিয়ে সব কিছু বলে না। বয়স হয়েছে, চিন্তা করবেন, কিন্তু মিলি সব কিছু জানে, তার পরামর্শ সে দরকারে নিয়েও থাকে। দেখতে দেখতে 7টা দিন পেরিয়ে গেল। এই 7 দিনে আর তেমন কোনো ঘটনা ঘটল না রুদ্র আর ঝিনুকের মধ্যে। মাঝে 4 দিন রুদ্র অফিসের কাজে ভুবনেশ্বরে গেছিল, তবে ফোনে বা হোয়াটসঅ্যাপে খোঁজখবর নেওয়া চলতো। খুবই সাধারণ কথাবার্তা সেগুলো। ঝিনুকের চাকরিটা হয়ে গেছে, আপাতত সে মিলিদের বাড়িতে থেকে স্কুলে যাতায়াত করবে। মেট্রোতে যাওয়া আসা করলে বেশি সময় লাগার কথা নয়। দমদম স্টেশন থেকে অটোতে 10 থেকে 12 মিনিটের পথ। ঝিনুক বলেছিল সে ওদিকে লেডিস হোস্টেলের খোঁজ করে চলে যাবে। মিলি ওকে ধমক দিয়ে থামিয়ে দিয়েছিল, বলেছিল, কেন রে, আমরা কি মরে গেছি? আমরা না বললে অন্য কোনো জায়গায় গিয়ে থাকা চলবে না। ঝিনুক আর কিছু বলেনি, সেও মনে মনে এটাই চেয়েছিল, কারণ হোস্টেলে থাকার চেয়ে মিলির বাড়িতে অনেক আরামে থাকতে পারবে। রুদ্রকে এ ব্যাপারে চুপ থাকতে দেখে মিলি বলল, কি গো, তুমি কিছু বলছো না যে? তুমি কি চাও না আমার বোন এখানে থেকে চাকরি করুক? রুদ্র ইচ্ছে করেই চুপচাপ ছিল। মনে মনে সেও চাইছিল ঝিনুক এখানে থেকেই যাতায়াত করুক। এবার সে বলল, আমি কি বলবো, তোমার বোনকে তুমি রাখবে এখানে, আমার আপত্তি থাকার তো কোনো কারণ দেখছি না। ব্যাস হয়ে গেল। ঝিনুক মিলিদের বাড়ি থেকেই তার স্কুলে যাতায়াত শুরু করলো। প্রথম 2 দিন রুদ্র তাকে পৌঁছে দিয়ে এলো আর রুটটাও বুঝিয়ে দিল। তারপর থেকে সে একাই যাতায়াত শুরু করে দিয়েছে। রাতে খাবার টেবিলে 3 জনে মিলে গল্প গুজব আড্ডা দেওয়া চলতে লাগলো। বেশি কথা ঝিনুকই বলে, তার স্কুলের কথা, ছাত্রীদের কথা। সে আবদার করলো রুদ্র যেন তাকে কম্পিউটারটা শিখিয়ে দেয়। এখন সব কাজ কম্পিউটারেই হয়, কম্পিউটারটা সে তেমনভাবে জানে না। মিলিও বলল, হ্যাঁ হ্যাঁ, শিখে নিবি তো রুদ্রদার কাছে, ও কম্পিউটারটা ভালোই জানে। এরপরই রুদ্রকে বলল, কি গো, শেখাবে না তুমি? রুদ্র কাঁধ ঝাঁকিয়ে সম্মতি দেয়। ঠিক হলো, রাতে খাবার পর রুদ্র প্রত্যেক দিন ঝিনুকে কম্পিউটার শেখাবে। বিছানায় শুয়ে মিলি ঝিনুকের কথাই ভাবছিল। ঝিনুককে সে খুব ভালোবাসে, ওর নিজের কোনো বোন নেই। ঝিনুকও মিলিকে খুব ভালোবাসে, একেবারে দিদি অন্তপ্রাণ। এক দাদা আছে মিলির, কিন্তু তার সাথেও অনেকদিন কোনো যোগাযোগ নেই। দিল্লিতে থাকে তার ফ্যামিলি নিয়ে। মিলির বাবা মা কেউ বেঁচে নেই। বাবার বাড়িটা এখন পোড়ো বাড়ির মতো পড়ে আছে, কেউ ওখানে থাকেও না, যায়ও না। রুদ্রকেও নিজের পছন্দেই বিয়ে করেছে। এক বন্ধুর বিয়েতে আলাপ, তার 2 বছরের মধ্যেই বিয়ে।
প্রথম বাচ্চাটা 2.5 বছরের মাথায় পেটে আসে, কিন্তু বাঁচেনি। জন্মের পর 3 দিনের মাথায় মারা যায়। দ্বিতীয়টি আরও বছর দেড়েক পর পেটে এসেছিল, কিন্তু সেটাও নষ্ট হয়ে যায়। এরপর দুজনে ঠিক করেছিল আর বাচ্চা নেবে না। মিলি রুদ্রকে ভীষণ ভালোবাসে, বিশ্বাসও করে খুবই। সংসারে সমস্ত কিছুর দিকে তার নজর। রুদ্র কেবল অফিসটাই করে, সংসারে আর কোনো কিছুর দিকে তার নজর নেই। সমস্তটাই মিলি দেখে। ঝিনুক থাকাতে মিলির একটা কথা বলার লোকও হলো। খুব মিষ্টি মেয়ে ঝিনুক, পড়াশোনাতেও খুব ভালো ছিল, ঠিক মতো সংসারটাও করতে পারল না। এটাই ওর দুর্ভাগ্য। ওর স্বামী অমিতটা একটা পশু। অমিতের কথা মনে পড়লেই মিলির প্রচণ্ড রাগ হয়। পাশে রিডিং রুমে রুদ্র মিলিকে কম্পিউটার শেখাচ্ছে। খুব তাড়াতাড়ি নাকি শিখে যাচ্ছে। সেদিন রুদ্রই বলল, না ঘুম আসছে না, যাই দেখি ওরা কি করছে। মিলি উঠে রিডিং রুমের দিকে এগোলো। রিডিং রুমের দরজার কাছে দাঁড়িয়ে সে দেখতে লাগলো রুদ্র ঝিনুকের হাত নিজের হাতে নিয়ে মাউসের উপর রেখে তাকে মাউস চালানো শেখাচ্ছে। মিলি ওদের সাথে কোনো কথা বলল না। কিছুক্ষণ দেখে সে তার ঘরে চলে এলো। রুদ্র খুব নিষ্ঠা, ঝিনুকটা খুব তাড়াতাড়ি সব কিছু শিখে নেবে। বিছানায় শুয়ে একটু সময়ের মধ্যেই মিলি ঘুমিয়ে পড়ল। রাত 2টো এখন। ঝিনুক নরম বিছানায় শুয়ে গড়াগড়ি খাচ্ছে। এই মাত্র সে এসে শুয়েছে। রুদ্রদা এখনও রিডিং রুমে বসে কী সব কাজ করছে। তুই শুয়ে পড়, আমার একটু কাজ আছে, সেটা করে নিয়ে তারপর শোবো। ঝিনুক আর দাঁড়ায়নি, চলে এসেছিল। কাল সকালে তাকে উঠতে হবে, স্কুল আছে, ঘুমও পেয়েছে। রুদ্রদের এটা নিজেদের বাড়ি, নিচে একটা আর ওপরে একটা ফ্ল্যাট। পুরো বাড়িটাতে ওরাই থাকে, ভাড়া দেয়নি। ওপর নিচ মিলিয়ে 4টে বেডরুম। ওপরের একটা ঝিনুককে দিয়েছে থাকার জন্য, অন্যটাতে ওরা থাকে। কম্পিউটার সে অনেকটাই আয়ত্ত করেছে, কিন্তু মাউসটা সে এখনও ঠিকমতো চালাতে পারে না। আজ রুদ্রদা অনেকক্ষণ তার হাতটা ধরে মাউস চালানো শিখিয়েছে। খুব ভালো লাগছিল তখন। শরীরের মধ্যে একটা অন্য অনুভূতি হচ্ছিল। আচ্ছা, রুদ্রদারও কি একই অনুভূতি হচ্ছিল? কে জানে। রুদ্রদার মুখ দেখে সে কিছুই বুঝতে পারেনি। এসব নানা কথা ভাবতে ভাবতে একসময় সে ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে ঘুমিয়ে সে একটা সুন্দর স্বপ্ন দেখে। এক রাজপুত্রের মতো যুবক এসে তার কপালে চুম্বন করল। তারপর তার শরীরটাকে জড়িয়ে ধরে অনেক আদর করল। এবার সে তার ঠোঁটে চুম্বন করতেই ঝিনুকের ঘুম ভেঙে গেল। ঘরে এসি চলছে, তাও সে রীতিমতো ঘামছে। বাইরে রাত পাহারাদারের বাঁশি, সাথে রাস্তার কুকুরের চিৎকার তার ঘুমটাকে পুরোপুরি চটকে দিল। সে এবার উঠে লাইট জ্বালালো, জল খেলো, ঘরের দরজা খুলে বাইরে এলো। না, রিডিং রুমের আলো নেবানো, তার মানে রুদ্রদা শুয়ে পড়েছে। ঝিনুক বাথরুম থেকে এসে আবার শুয়ে পড়ল। ঝিনুক চলে যাবার পর রুদ্র কিছুক্ষণ এটা সেটা করলো। তারপর একবার ভালো করে ঝিনুকের ঘর আর মিলির ঘরের দরজার দিকে তাকিয়ে নিশ্চিত হয়ে একটা হট মুভি খুলে বসলো। শরীরটা তার খুব গরম হয়ে গেছে। বিশেষত ঝিনুককে পাশে বসে মাউস চালাচ্ছিল সময় তো সে নিজেকে ধরে রাখতে পারছিল না। ঝিনুকের গা থেকে একটা অদ্ভুত সুন্দর মিষ্টি গন্ধ ভেসে আসছিল। এটা কি কোনো পারফিউমের, নাকি ওর গায়ের নিজস্ব গন্ধ? রুদ্রর বারবার মনে হচ্ছিল ঝিনুককে বুকে জড়িয়ে ধরতে, কিন্তু ওটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে। শেষে পুরো প্ল্যানটাই না মাটি হয়ে যায়। নিজেকে অতি কষ্টে সামলে নিয়েছিল। গায়ের ছোঁয়াছুঁয়ির মধ্যে সীমাবদ্ধ রইল ব্যাপারটা। মুভিটা বেশিক্ষণ দেখতে ইচ্ছে করলো না, তার চেয়ে মিলির কাছে যাওয়াই ঠিক করলো। সে সব লাইট নিভিয়ে মিলির পাশে গিয়ে শুয়ে পড়ল। মিলি আজকাল কেমন নিরস হয়ে গেছে। সেক্স ব্যাপারটাই সে এখন আর পছন্দ করে না। সে মা হতে পারল না। দ্বিতীয় সন্তানটা নষ্ট হবার পর হতে তার এই পরিবর্তনটা রুদ্র লক্ষ্য করেছে। মিলি এখন নার্ভের ওষুধ খায়, সঙ্গে সুগার, কোলেস্টেরল তো আছেই। মিলিকে কাছে টেনে কয়েকবার চেষ্টা করলো। না, সে তার ডাকে সাড়া দিচ্ছে না। ঘুম জড়ানো গলায় বলল, আজ না, অন্যদিন, এখন ঘুমিয়ে পড়ো। সে পাশ ফিরে শুলো। রুদ্রর মাথাটা গরম হয়ে গেল। মিলি কি বোঝে না সে কি চায়? স্বামী হিসেবে তার কি এতটুকু অধিকার নেই? তার জীবনটা এইভাবে সে নষ্ট হতে দেবে না। গত 1 বছরে বার 4 সে মিলিকে পায়নি। ওই 4বারও এক প্রকার জোর করেই তার দাবি মিটিয়েছিল। ওতে শরীর ঠান্ডা হয়,
মনে শান্তি বা তৃপ্তি কোনোটাই আসে না, কোনো আনন্দও হয় না। বিছানা থেকে সে উঠে পড়ল, বারান্দায় গিয়ে সোফায় বসল। কখন ঘুমিয়ে পড়েছিল জানে না। সকালে মিলি রুদ্রকে বারান্দার সোফায় শুয়ে ঘুমোতে দেখে চেঁচামেচি শুরু করে দিল। রুদ্রকে ঘরে তার নিজের বিছানায় গিয়ে শুতে পড়ল। রুদ্রর গাটা ম্যাজ ম্যাজ করছে, সঙ্গে মাথাটাও ধরেছে শুনে মিলি তাকে অফিস যেতে বারণ করলো। রুদ্র আজ অফিস যাবে না ঠিক করেছে। ঝিনুক স্কুলে যাবার আগে বার কয়েক এসে রুদ্রকে দেখে গেল। কপালে হাত দিয়ে জ্বর আছে কিনা ঠাউর করার চেষ্টা করলো। ঝিনুকের ঠান্ডা হাত রুদ্রর কপালে। রুদ্র ঝিনুকের হাতের ওপর তার হাত রাখল। আহা, বড় আরাম লাগছে, সবে স্নান করে এসেছে। মিলির পায়ের শব্দ পেয়ে ঝিনুক চটপট নিজের হাতটা সরিয়ে নিল। ঝিনুক সকালের আগে 7টায় বাড়ি থেকে বের হয়, তারপর রুদ্র আর মিলি। ঝিনুক ফেরেও সবার আগে 5টা নাগাদ। মিলি ফিরতে ফিরতে 7টা হয়ে যায়। রুদ্রর কোনো ঠিক নেই, কখনো 9টা, কখনো 10টা, আবার কখনো 11টা। ঝিনুক আসার পর রুদ্র আজকাল 9টা, 9:30টার মধ্যেই বাড়ি ঢুকে যায়। মিলির কড়া হুকুম, তাড়াতাড়ি ফিরবে, তোমার জন্য আমার বোন রাত করতে পারবে না, ওকে আবার সকালে উঠে দৌড়াতে হবে। এক এক করে ঝিনুক মিলি বেরিয়ে যায়। বাইরের গেটে তালা লাগিয়ে এসে রুদ্র শুয়ে পড়ে। গত রাতে ঘুমটা তার ভালো হয়নি, তাই শোয়ার কিছুক্ষণের মধ্যেই সে ঘুমিয়েও পড়ে। ঝিনুক যখন ফিরল তখন 5টা বেজে গেছে। রুদ্র তখন জেগেই ছিল। সে নিচে গিয়ে তালা খুলে দিল। ঝিনুক সারা দিনের সব খবরাখবর নিল তার রুদ্রদার কাছ থেকে। ওপরে এসে সে ম্যাক্সি পরে নিল। রুদ্রের কাছে এসে দেখলো সে আবার বিছানায় শুয়ে পড়েছে। ঝিনুককে দেখে রুদ্র মাথাটা টিপে দিতে বলল, খুব নাকি যন্ত্রণা হচ্ছে। ঝিনুক বিছানায় রুদ্রর পাশে বসে মাথা টিপতে লাগলো। গতকাল রাতের স্বপ্নটা তার মনে পড়ল। স্বপ্নের কথা মনে হতেই শরীরটা তার আস্তে আস্তে গরম হতে লাগলো। রুদ্র চোখ বন্ধ করে আছে। সে এখন স্যান্ডো গেঞ্জি আর পাজামা পরে আছে। বুকের ঘন কালো লোমগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। ঝিনুক একবার জিজ্ঞাসা করলো, বাম লাগিয়ে দেবো রুদ্রদা? আমার কাছে খুব ভালো বাম আছে, মাথার যন্ত্রণা খুব তাড়াতাড়ি কমে যায়। রুদ্র মাথা নেড়ে নিষেধ করল। তারপর বলল, তোর নরম হাতের স্পর্শেই আমার সব ব্যথা কমে যাচ্ছে। যা, কি যে বলো, দিদির মতো কি আমি পারবো? সঙ্গে সঙ্গেই রুদ্র বলল, তোর দিদিরা তো সময় কোথায়? একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো যা ঝিনুকের নজর এড়ালো না। ঝিনুক আসন করে বসে মাথা টিপে দিচ্ছিল। রুদ্র এবার তার একটা হাত ঝিনুকের কোলের ওপর ছড়িয়ে দিল। ঝিনুক একটু চমকেই গেল। পরক্ষণে নিজের একটা হাত দিয়ে রুদ্রর হাতে হাত রাখলো। কতক্ষণ সময় এভাবে কাটলো কেউই তার হিসেব রাখলো না। রুদ্র এবার আরেকটু সাহস সঞ্চয় করে বলল, আমার মাথাটা তোর কোলে রাখবো? রুদ্রদার এ কেমনতর আবদার। ঝিনুক কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। সে কি বলবে? তারও তো খুব ইচ্ছে করছে রুদ্রদার মাথাটা কোলে নিয়ে বুকে চেপে ধরতে। সে চোখ বন্ধ করলো কয়েক সেকেন্ডের জন্য। রুদ্র ঝিনুকের নিরাপত্তাটাকে সম্মতির লক্ষণ বলে ধরে নিল। সে আস্তে আস্তে তার মাথাটাকে ঝিনুকের কোলে রাখল। ঝিনুক নিজেকে সামলে রাখতে পারল না। তার শরীরের ভেতরের বাঁধের জল হু হু করে বের হতে লাগলো। অমিত নামক পশুটা শেষ যেবার তার শরীরটাকে ভোগ করেছে সেটা অনেক দিন আগে, বছর খানেকের বেশিই হবে। এরপর আর কেউ তার দেহ স্পর্শ করেনি। আজ তার এ কি হলো? শরীরের সমস্ত শিরা উপশিরার মধ্যে যেন সাইক্লোন বয়ে চলেছে। এটাকে সে কিভাবে শান্ত করবে? সে দুহাত দিয়ে রুদ্রর মাথাটা নিজের বুকে চেপে ধরল। সে ভুলে গেল যে এতে একটা সংসার ভেঙে যেতে পারে। সেও ভুলে গেল এমনি করেই তার সংসারটা আরেকজন ভেঙে তছনছ করে দিয়েছে। সে একবারও ভাবল না যে এটা তার মিলি দিদির সাথে বেইমানি করা হবে। সেই মিলি যে তার মাস্তুতো দিদি, যে কিনা তাকে আশ্রয় দিয়েছে, যে কিনা তাকে অসম্ভব ভালোবাসে। রুদ্র ঝিনুকের শারীরিক সম্মতি উপলব্ধি করে 2 হাতে ঝিনুকের কোমর জড়িয়ে তার বুকে মুখ ঘষতে লাগলো। ঝিনুক তার চুলের মধ্যে বিলি কাটছে। সে এখন কিছুটা হলেও সামলে নিয়েছে। এবার সে বলল, রুদ্রদা, এবার আমায় ছাড়ো। দিদি জানতে পারলে খুব কষ্ট পাবে, হয়তো নিজেকে শেষ করে দেবে। ছাড়ো এবার, আর কখনো এসব করো না, কেমন? রুদ্র এবার উঠে বসলো। বসে এসে ঝিনুককে জড়িয়ে ধরে শুয়ে দিল। সে এত অল্পে তৃপ্ত হতে পারেনি।
তার যে আরও কিছু চাই। সে ঝিনুকের বুকের উপরে উঠে পড়ল। ঝিনুকের পাতলা ঠোঁট যুগল তার মুখের মধ্যে। সে পাগলের মতো সেগুলো থেকে সব রস যেন একসাথে নিংড়ে নিতে চাইছে। ঝিনুক রুদ্রের দিকে তাকিয়ে ভয় পেল। আজই না একটা অঘটন ঘটে যায়। দিদি আসার সময় হয়ে গেছে, যে কোনো সময় দিদি এসে যাবে। সে এক ধাক্কায় রুদ্রকে বুকের উপর থেকে নামিয়ে দিয়ে নিজে বিছানা থেকে নেমে এক ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। রুদ্র বিছানা থেকে নেমে চাদরটাকে টেনে ঠিক করে দিল যাতে মিলি কিছু সন্দেহ না করতে পারে। চুলটা মাছড়ে নিয়ে বাইরের ঘরে সোফায় এসে বসল। এখন সে প্রায় সুস্থ। ঝিনুকও ততক্ষণে নিজের বেশভূষা ঠিকঠাক করে নিয়েছে। অল্প সময়ের মধ্যেই মিলি এসে গেল। ঝিনুক চা জলখাবার করে নিয়ে এলো সকলের জন্য। ঝিনুক থাকাতে কিছু কিছু কাজ সে নিজেই করে নেয়। এই সুবিধাগুলো মিলি পাচ্ছে। মনে মনে ভাবল, থাকুক ও যতদিন খুশি। রুদ্রকে দেখেও সে নিশ্চিন্ত হলো। এখন তাকে অনেক সতেজ লাগছে। রুদ্রর শরীর খারাপ হলে তার মন খুব খারাপ হয়ে যায়। আজ অফিস থেকে অনেকবার সে ফোন করে খবর নিয়েছে। গতকাল রাতের কথা তার মনে পড়ল। রুদ্রর একটু ইচ্ছে ছিল, কিন্তু মিলির ঘুমের সময় এসব একেবারেই পছন্দ নয়। তাছাড়া নার্ভের ওষুধটা খাবার পর তার শরীরে কোনো সার থাকে না। ঘুমটাও ভালো হয়। এক ঘুমেই রাত পার হয়ে যায়। মাঝে সে আর ওঠে না। আর আজকাল কেন জানি না মিলির ইচ্ছেটাও চলে গেছে। স্বামী স্ত্রীর সম্পর্কে এটাই কি সব? কে জানে। আজ দেখি বাবুর মাথাটাকে ঠান্ডা করতে হবে। মনে মনে সে হাসল। সত্যি সে খুব সুখী। স্বামী নিয়ে তার কোনো অভিযোগ নেই। রুদ্র কি সুন্দর সব মানিয়ে নিয়েছে। চা খেতে খেতে কিছু টুকিটাকি কথাবার্তা হলো। এক সময় ঝিনুক বলল, দিদি, আমায় একদিন বাড়ি যেতে হবে। কিছু কাপড় জামা আনবো, যা ওখানে পড়ে আছে। তাছাড়া আরও কিছু প্রয়োজনীয় জিনিস আছে ওখানে, যা নিয়ে আসতে হবে। তুমি আমার সাথে যাবে? একা আমি সব নিয়ে আসতে পারবো না। তা না হলে আমায় দুদিন যেতে হবে। মিলি বলল, আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না রে। তুই বরং তোর রুদ্রদাকে নিয়ে যাস। কেমন? কবে যাবি? সামনের রবিবার হলেই ভালো হয়। ঝিনুক উত্তর দিল। কি গো, তুমি যেতে পারবে তো সামনের রবিবার? রুদ্র যেন কিছুটা অনিচ্ছা নিয়ে বলল, যেতে হলে যাব। ওকে তো আর একা ছেড়ে দেওয়া যায় না। তবে তুমি গেলেই তো ভালো হতো। তুমি পারবে না? মিলি সঙ্গে সঙ্গে বলল, আমার অফিসের কিছু জরুরি কাজ আছে, যেটা শনি রবিবার বাড়ি বসে করতে হবে। প্লিজ তুমি যাও না গো, খুব ভালো হয় গো তাহলে। ওকে বেবি, তাই হবে। মিলি ঝিনুককে নিয়ে রাতের খাবার তৈরি করতে চলে গেল। রাতের খাওয়া দাওয়ার পর আজ আর ঝিনুক কম্পিউটার শিখতে বসলো না। বলল, রুদ্রদার শরীর ভালো নেই। রুদ্র যদিও একবার বলেছিল, কিন্তু ঝিনুক রাজি হয়নি। সন্ধেবেলার ঘটনা তাকে ভীষণভাবে নাড়িয়ে দেয়। সে নিজেকে সামলাতে পারেনি তখনও। বিছানায় শুয়ে সে একা একা অন্ধকার ঘরে আজকের ঘটনাটা ভাবতে লাগলো। সে কি ঠিক করছে এটা? রুদ্র কি তার দিদিকে ঠকাচ্ছে না? এতে কি তাদের কারো কোনো সুখ হবে? ঝিনুকের মনে কেমন একটা দ্বন্দ্ব তৈরি হলো। রুদ্রদার ওই সুঠাম চেহারা তাকে কেমন দুর্বল করে দেয়। সে কিভাবে বাধা দেবে? তার শরীরের চাহিদাটাকেই বা সে কিভাবে অস্বীকার করবে? আজ যখন রুদ্রদা তাকে নিয়ে এসব করছিল, সেও তো সেভাবে বাধা দেয়নি। বরং সেও তো আনন্দটা উপভোগ করছিল। সেও তো রুদ্রদার মতো তার দিদিকে ঠকাচ্ছে। ঝিনুকের মনে হলো, সেও তো তার স্বামীর কাছ থেকে সুখ পায়নি। তবে কি রুদ্রদা তার দিদিকে নিয়ে সুখী নয়? এসব চিন্তা করতে করতে এক সময় সে ঘুমিয়েই পড়ল। পরের দুটো দিনও ঝিনুক তাড়াতাড়ি শুয়ে পড়ল। সে কম্পিউটার শিখতে বসলো না। মিলি অনেকবার তার কাছে কারণ জানতে চাইল। ঝিনুক বলল, খুব টায়ার্ড। রুদ্র বুঝতে পারছে না হঠাৎ কি হলো ঝিনুকের। না, ওর সাথে কথা বলতে হবে। ওকে হারালে চলবে না। রুদ্র নিজের জীবনটা একেবারে নিরামিষ। ঝিনুক তাকে কিছুটা এড়িয়ে চলছে কেন? কেন সে এমন আচরণ করছে? সেদিন কি সে বেশি বাড়াবাড়ি করে ফেলেছে? ঝিনুক কি মন থেকে এটাকে মেনে নিতে পারছে না? রবিবার ঝিনুকের সাথে ওর বাড়ি যাবার কথা। সেদিনই তাকে ঝিনুকের সাথে বোঝাপড়াটা সেরে ফেলতে হবে। যে কোনো মূল্যে ঝিনুককে তার চাই। ওকে সে হারাতে পারবে না। ব্যাপারটা মিলিরও নজর এড়ালো না। হঠাৎ কি হলো ওদের দুজনের মধ্যে? ঝিনুক যেন রুদ্রকে একটু এড়িয়ে চলছে। কারণটা কি? ঝিনুকের কাছ থেকেই জানতে হবে।
রাতে খাবার টেবিলে একসাথে খাওয়া দাওয়া হচ্ছে, গল্পগুজবও হচ্ছে, কিন্তু আগের সে উচ্ছ্বাসটা যেন হারিয়ে গেছে। যে সবচেয়ে বেশি কথা বলতো সে এখন সবচেয়ে কম কথা বলছে। ঝিনুকের কি হলো? ওর কি শরীর ভালো নেই? চোখের কোলে কালশিটে পড়ে গেছে বলে বোধ হলো। ওকে কোনো বিষয় নিয়ে খুব চিন্তা করছে, তার জন্য কি রাতে তার ঘুম হচ্ছে না? অবশেষে রবিবার এলো। মাঝে 2 দিন রুদ্র অফিসের কাজে বাইরে গিয়েছিল। রবিবার সকালে ঝিনুককে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বর্ধমানে স্টেশনের খুব কাছে ঝিনুকের বাড়ি। রুদ্রকে বিছানায় এক জায়গায় বসিয়ে রেখে ঝিনুক তার ব্যাগ গোছানো শুরু করলো। রুদ্র বসে বসে মনোযোগ সহকারে দেখছিল। সকালে বাড়ি থেকে জলখাবার খেয়েই বেরিয়েছিল তারা। তাছাড়া মিলি টিফিন বাক্স ভর্তি করে দুপুরের খাবার দিয়ে দিয়েছে। পই পই করে সে বলে দিয়েছে যেন রাস্তায় খাবার কিনে না খায়। ঝিনুক ঘরে ঢুকেই লিকার চা করেছিল, দুজনে সেটা খেলো। কদিন না থাকার ফলে ঘরে একটা গুমোট গন্ধ, তাই সব জানালা সে খুলে দিয়েছে। রুদ্র বেশ বুঝতে পারছে আজ এখানে কিছু সম্ভব নয়। অগত্যা সে ঝিনুকের ব্যাগ গোছানো মনোযোগ সহকারে দেখতে লাগলো। ঝিনুক তার দিদির মতো চটপটে নয়, সে একটু ধীরেই কাজ করে, তাই অনেকটা সময় লেগে গেল। 2টো সুটকেস ভর্তি করে সে তার জামা কাপড় নিল। এছাড়াও আরও কী সব ঢোকালো, রুদ্রর চোখটা একটু লেগে গেছিল, তাই সেসব কিছু দেখতে পারেনি। ঝিনুক তাকে ঠেলে তুলল, বলল, রুদ্রদা ওঠো, আমার সব গোছানো হয়ে গেছে, চলো এবার খেয়ে নিয়ে বেরিয়ে পড়ি। ইতিমধ্যে ঝিনুক সব জানালা বন্ধ করে এসি চালিয়ে দিয়েছে। ঘরের সেই গুমোট গন্ধটা আর নেই। ঘরটাও বেশ ঠান্ডা হয়েছে। রুদ্র হাত মুখ ধুয়ে এলো, কিন্তু ঘুমটা ঠিক না হওয়ায় খেতে ইচ্ছে করছিল না। সে ঝিনুককে খেয়ে নিতেই বলল। ঝিনুক বুঝতে পারল যে রুদ্রদার ঘুমটা এখনো কাটেনি। সে বলল, ঠিক আছে, তোমায় হাত দিতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। রুদ্র ঝিনুকের হাতে তার খাবার খেয়ে নিল। কতদিন যে সে মিলির হাতে খায়নি। বিয়ের পর মিলি প্রথম বছর ওকে খাইয়ে দিত, এখন আর তার সময় নেই। অনেক দিন পর ঝিনুকের হাতে খাবার খেয়ে তার পুরনো দিনের কথা মনে পড়ে গেল। মিলির কথাও মনে পড়ল। মিলি খুব ভাবে ওর জন্য, প্রচণ্ড ভালোবাসে রুদ্রকে। ভোরে উঠে একা নিজের হাতে সব খাবার বানিয়ে দিয়েছে। রাস্তার খাবার খেলে শরীর খারাপ হতে পারে, তাই সে খাবার দিয়ে দিয়েছে। ঝিনুক খাবার পরেই বেরিয়ে পড়তে চাইছিল। বিকেল গড়িয়ে এসেছে। রুদ্র একটু বিশ্রাম করে বেরোবে বলল, সাথে এও বলল, তোর সাথে কিছু কথা আছে আমার। ঝিনুক একটু চমকেই উঠল। রুদ্রদা আবার সেদিনের মতো এখানে কিছু করবার চেষ্টা করবে না তো? সেটা করতে দেওয়া যাবে না। পাশাপাশি সব ফ্ল্যাট, কেউ কিছু বুঝতে পারলে সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে। কোর্টে কেস চলছে তার। তাছাড়া মনের দ্বন্দ্বটাও তার এখনো মেটেনি। এরপর ঘন্টা খানেক ধরে রুদ্রদা তাকে তার আর মিলির সম্পর্কের কথা বলল, তাদের বৈবাহিক সম্পর্কের কথা, কিভাবে সে রাতের পর রাত অভুক্ত থাকে সে কথাও বলল। নার্ভের রুগী মিলি তার ইচ্ছেটাকে একেবারেই আমল দেয় না, অথবা দেওয়ার ব্যাপারে ভাবেও না। সে একেবারেই সুখী নয়, ভীষণ একা লাগে তার। মিলির কিছু করার নেই, কারণ সে অসুস্থ। এটাও বলল যে সে সত্ত্বেও মিলিকে খুব ভালোবাসে। কোনো কিছুই সে বাদ দিল না। এমনকি ঝিনুক না চাইলে আর কোনো দিন তার সাথে ওই রকম আচরণ সে করবে না। ঝিনুক যেন তাকে ভুল না বোঝে, তাহলে সে খুব কষ্ট পাবে। ঝিনুককে সে তার বন্ধু হিসাবে পেতে চায় সারা জীবনের জন্য। কথাগুলো বলতে বলতে রুদ্রর গলা ধরে গেল। ঝিনুক দেখল তার রুদ্রতার চোখের কোণে জল চিকচিক করছে। সেও নিজেকে সামলাতে পারল না। সে সোফা থেকে উঠে বিছানার দিকে এগিয়ে গেল, যেখানে তার রুদ্রদা পা ঝুলিয়ে বসেছিল। ঝিনুকও কাঁদছে। সে তার রুদ্রদাকে ভুল বুঝেছিল। মনের সব দ্বন্দ্ব নিমেষে উধাও হয়ে গেল। সে রুদ্রকে জড়িয়ে ধরে নিঃশব্দে কেঁদে চলল।